দেওয়ান মশাই। আগে রঘুরাজা। এই আক্রমণ স্পর্ধার সমস্ত সীমা অতিক্রম করে গেছে। তল্লাশি চালাও, দিকে দিকে গুপ্তচর পাঠাও, পাইক পাঠাও, যা যা করণীয় সেসব করো। আমার পাকা খবর চাই, এই কাজ কার? কার এত বড় দুঃসাহস যে রাটোরের যুবরাজ আর যুবরানীর প্রাণ সংশয় করে? আমি তাদের কাউকে রেয়াত করব না। মা, তুমি বিশ্রাম করো, কদিন কারুর চিন্তা না করে নিজের শরীরের যত্ন নাও। আর যদি দেখেছি খাওয়ার সময় আবার উপস্থিত হয়েছো, তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে আবার বকতে। রাজরানী হিসেবে নয়, আমার মেয়ে হিসেবে। রাজরানী, একটা প্রশ্ন করতে পারি? বলুন দয়ারাম দাদা। যুবরাজ তো কাউকে দেখেননি, কিন্তু তীরবিদ্ধ হওয়ার আগে আপনি কি কাউকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম দয়ারাম দাদা, যে একখানা পদ্ম আমাদের দিকে ভেসে আসছিল। দোষ আমার, আমি সেভাবে নজর করিনি। কিন্তু স্রোতস্বিনী নদীতে তো পদ্ম ভাসবার কথা নয়। তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম একজন মানুষ উঠে তার মুখ থেকে একটা তীর ছুঁড়ে মারল। ভবানী! হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ! আর বাকি ঘটনা তো সকলেই জানেন। পদ্ম ফুল, বেশ কিছু পাতা রয়েছে, এইভাবে জঙ্গলের মাঝপথে রাখা। কি ব্যাপার দেওয়ান মশাই, আপনারা একে অপরের মুখ চাওয়াচাই করছেন কেন? নলহাটির জঙ্গলে আমরা অনেক পদ্ম দেখেছিলাম। কি? হ্যাঁ বৌঠান, আমার মনে হয়েছিল সেখানে বুঝি পদ্মের চাষ হয়। শুধু তাই নয়, আমাদের মনে হয়েছিল যে সেখানে কেউ ঘাঁটি গেড়েছিল। আমাদের আসার সংবাদ পেয়ে সত্তর সমস্ত কিছু গুটিয়ে অন্যত্র চলে গেছে। নলহাটিতেই তো ভিনরাজের দস্যুরা ঘাঁটি গেড়েছে। চরণদাস গুপ্তচরও তো এই একই খবর দিয়েছিলেন, তাই না? আচ্ছা দয়ারাম দাদা, বজরায় আমরা যেখানে ছিলাম সেটা নলহাটি থেকে কত দূর? বেশি দূর নয়। এখন তো মনে হচ্ছে ওই পদ্মর মধ্যেই রহস্য। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।